দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টির প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা ও শাহবাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, কিন্তু হামিদ সাহেবের দেশত্যাগ যে শুধু চিকিৎসার জন্য ছিল, সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন। আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায় আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক তিনি সরকারের দিকে আঙুল তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন। বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন, যে সেটি আসলে নাটক ছিল কিনা, সরকার এনসিপিকে দিয়ে নাটক করিয়েছিল কিনা? না, সরকার এনসিপি দিয়ে নাটক করেনি। সরকারের এখানে একটা ব্যর্থতার পরিচয়, যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্তে আসতে, কারণ আওয়ামী লীগের এই বিষয়টাকে সিদ্ধান্ত নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে, কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এসে ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে, এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে ওই যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয়, সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটাতে সরকার জড়িত। এবং এনসিপি, আপনি যে বলছেন যে এনসিপি দিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে, বিষয়টা এমন না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলাম, এবং এই গণ-অভ্যুত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম। সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে আমার একটা রোল রয়েছে, এবং এই ক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড এই ইস্যুগুলোতে অ্যাড্রেস করার ক্ষেত্রে শুরু থেকে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছে, সেটার সাথে দেখলাম যে গভর্নমেন্ট কোনোভাবে কমপ্লাই করছে না, বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে, অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যু আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী লীগকে করে দেওয়া হচ্ছে। প্রায় আমরা এই কথাও শুনি যে ডিজিএফআইও, মানে ওই দিন আমি একটা অনুষ্ঠানে দেখতেছিলাম, আপনাদের একজন নেতা বলতেছিলেন যে আমরা যে এত কষ্ট করে দল গঠন করার জন্য দিন রাত পরিশ্রম করছি, তখন নির্বাচন কমিশনে ওই মানে নিবন্ধনের জন্য আপনারা কাজ করছিলেন খাটাখাটি। সে সময় একটা ডিজিএফআই যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে তো আমাদের এত, বা ডিজিএফআই যদি আমাদেরকে চাইতে হতো। তো ডিজিএফআই তো সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপোর্ট করেন। তো ডিজিএফআই কি আপনাকে সাহায্য করছে? ডিজিএফআই কি আপনার কাজে ব্যাঘাত করতেছে? মানে কি মনে হয় আপনাদের? ওকে, এই ঘটনাটা যে বলেছে এটা হিস্টোরিক্যাল জায়গা থেকে, কারণ আমাদের দেশে যে যেমন আমাদের 150টা দল গঠন করা হয়েছে, আপনার পার্টি মনে রেজিস্ট্রেশন করছে। তো আমাদের দেশে ডিজিএফআই দিয়ে দল করা বা ডিজিএফআই নিজে দল করে দেওয়া, স্বপ্রণোদিত হয়ে এবং রাজনৈতিক বিষয়ে ডিজিএফআই এর যেই আপনার হস্তক্ষেপ করা, এগুলো নতুন কিছুই না। এবং মানে উনি যেটা বলেছেন যে অতীতে অনেক রাজনৈতিক দল ডিজিএফআই দিয়ে হয়েছে, যদি আমরাও ডিজিএফআই দিয়ে দল হইতো তাইলে কাজটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু আমরা তো ডিজিএফআই এর দল না, বরং আমরা অর্গানিক ভাবে আমরা গ্রো করছি, সেক্ষেত্রে হয়তো সময় লাগছে। ডিজিএফআই কি আপনাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করতেছে কিনা, মানে আপনাদের এগেইনস্টে কিনা? দেখেন, ডিজিএফআই এগেইনস্টে কিনা, আমাদের মানে পার্টিকুলার এনসিপির এগেইনস্টে কিনা এই ধরনের আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না, কিন্তু বরং ডিজিএফআই বা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, তারপরে রাজনীতিতে হস্তক্ষেপ করা, যেটা তাদের কাজের মধ্যে অংশ না, সেই জায়গাগুলো তারা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। মানে ডক্টর ইউনূসের ডিজিএফআইও শেখ হাসিনার ডিজিএফআই এর মতোই আচরণ করতেছে। ডেফিনেটলি ওকে, মিডিয়া হস্তক্ষেপ করা হচ্ছে, নিউজ করানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে ডিজিএফআই এর পত্রিকায় নিউজ করছে, কিছুক্ষণ পরে নামিয়ে তারপর আবার মেসেজ দিচ্ছে যে এটা অনেস্ট মিস্টেক এবং এই ধরনের পুনরাবৃত্তি হবে না। এবং রাজনৈতিক বিভিন্ন ব্যক্তির সাথে আলোচনা করা, রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিকে নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, সিট নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, এই কাজগুলো তো এখন অব্যাহত রয়েছে। এগুলি কেন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমার কাছে মনে হচ্ছে যে, আমি ব্যক্তিগতভাবে এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের অফকোর্স কমপ্লিট ফেইলিওর, এটা ফেইলিওর, এবং ইনস্টিটিউশনগুলো যে এখনো পর্যন্ত উনার খুব কবজায় নাই ডিজিএফআই। দেখেন, আপনি আমার মুখ থেকে আমি বলি, আপনি যেই জায়গায় আমাকে নিতে চাচ্ছেন, আমি এই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পারফর্ম করা উচিত ছিল, ইনস্টিটিউশন গুলো যেভাবে সংস্কার করা প্রয়োজন ছিল, উনার যতটা স্ট্রং হওয়ার উচিত ছিল, আনফরচুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত।
না, আমি আপনাকে কোনো জায়গায় নিতে চাইতেছি না, আমি বুঝতে চাইতেছি যে ধরেন যে ডিজিএফআই যখন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে বা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, আপনি তো জানেন খুব ভালো করে, আপনি খুবই মেধাবী তরুণ, যে গত 15 বছরে শেখ হাসিনা ডিজিএফআইকে একদম তার নিজের কারণে, মানে আমি কি আর বলবো, মানে ছোট বড় সকল কারণে ডিজিএফআই কে তিনি আসলে ব্যবহার করেছেন। এবং আমাদের যেমন ছোট আমাদেরকে সরকার প্রধানের সরাসরি নিয়ন্ত্রণ এবং কর্তৃত্বে যেহেতু ডিজিএফআই থাকে, সেহেতু আপনারা এটা বুঝতে পারেন কিনা যে ডিজিএফআই যা কিছু করে সেটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসই করেন? আমরা এটাই বুঝতে পারি যে সব ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি, আমি ব্যক্তিগতভাবে এটা বুঝতে পারি, যেহেতু আমি ডিজিএফআই এর সার্ভিলিয়েন্সে দীর্ঘদিন ছিলাম এই অভ্যুত্থানকালীন সময়টাতে, তো সেক্ষেত্রে এটা বুঝতে পারি ডিজিএফআই এর স্টিল মানে যে সংস্কারের প্রয়োজন ছিল এবং অতীতের তাদের যেই অনেকগুলো কাজ ছিল, যে কাজগুলো জাতির জন্য একটা দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক একটা প্রভাব রেখে গিয়েছে, সেটির সংস্কারের জন্য সরকারের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, সরকার এখনো পর্যন্ত সেই ধরনের পদক্ষেপ নেয়নি। এবং ক্ষেত্র বিশেষে হয়েছে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রতি সরকারের যে পূর্ণাঙ্গ গ্রিপ থাকা প্রয়োজন ছিল, সেই গ্রিপ এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, আমরা দেখেছি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলিকে ঐতিহাসিকভাবেই সরকার প্রধানরা, এখন পর্যন্ত যারা সরকার প্রধান ছিলেন তাদের বেশিরভাগ সময়ে কুক্ষিগত করেছেন বা তাদের নিজের মতো করে ব্যবহার করেছেন। যেমন 9 বছর এরশাদ সাহেব যেভাবে দেশ চালিয়েছেন, প্রশাসনকে সাহেব কুক্ষিগত করেছেন, কিন্তু শাহাবুদ্দিন সাহেব এসে কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যে নির্বাচনের একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছেন। প্রশাসনের লোকরা কিন্তু সেই নির্বাচনকে প্রভাবিত করতে পারে নাই। একইভাবে 96 সালেও কিন্তু প্রশাসনের লোককে প্রভাবিত করা যায় নাই, 2001-এ যায় নাই, তারপরে তো যায় নাই। সেইটার ক্ষেত্রে এই সরকারের ক্ষেত্রে প্রশাসনকে এখনো গ্রিপে আনা কেন সম্ভব হচ্ছে না বলে আপনি মনে করেন? আসলে বারবার আমরা এটা শুনছি যে প্রশাসনে আওয়ামী লীগের লোক বসাই গেছে, পারতেছে না। 3 মাসে তো অন্যরা তো 3 মাসের মধ্যে পারতো। এই ক্ষেত্রে প্রশাসনের সদিচ্ছার না, 3 মাসে যদি অন্যরা পারতো তাহলে 96-তে যে ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছে, ইলেকশন হচ্ছে ট্যাম্পারিং হইতো না। এবং আমাদের অন্য সময় কেমনে রাখতে পারে না, 3 মাস ছিল প্রশাসন এবং একই প্রশাসন, মানে প্রশাসন দেখেন, প্রশাসন বিভিন্ন সময়ে শুধুমাত্র যে প্রশাসনের এই দ্বিচারিতামূলক আচরণ শুধুমাত্র আপনি আজকেই দেখছেন বিষয়টা তেমন না। প্রশাসনের দ্বিচারিতামূলক আচরণ আমি প্রশাসনকে দেখেছি, প্রশাসনের হেড যদি চোর না হয়, প্রশাসনের দ্বিচারিতামূলক আচরণ দেখেন, বাংলাদেশের সবগুলো ইলেকশন ঠিক হওয়া সম্ভব। আপনি সংস্কার প্রস্তাবনা সেখানে দেওয়া হয়েছে, আপনি দেখেছেন যে সচিবালয়ে কি ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। আজকে এনবিআরও যদি দেখেন, একটা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। আমি কিন্তু আগেই অ্যাকনোলেজ করে নিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আপনি প্রশাসনের হেড অবস্থায় যে ধরনের ওনার সব জায়গায় গ্রিপ থাকার প্রয়োজন ছিল বা সহযোগিতা ডাউনওয়ার্ডস যে একটা ওনাকে হেল্প করার প্রয়োজন ছিল, বা প্রশাসনের যে মনস্তত্ত্ব যে আমরা সরকারকে হেল্প করব বা একটা ইনস্টিটিউশন গুলাকে স্ট্রেংথেন করার ক্ষেত্রে আমরা হেল্প করব, সেক্ষেত্রে আমরা সব জায়গায় এই ডট গুলোর একটা ডিসকানেকশন আমরা দেখতে পাচ্ছি। আমরা সেখানে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, শুধুমাত্র প্রশাসন, এখানে একটা মিউচুয়ালি একটা ডিসকানেক্টেড আমাদের কাছে মনে হচ্ছে। আমার কাছে মনে হয় যে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে সরকার চেঞ্জ হলেই প্রশাসকরা রং পাল্টান, প্রশাসনের কর্মকর্তারা হয় তখন আড়ালে চলে যান বা ভূত থাকেন। প্রশাসনের কর্মকর্তারা কোনো আদর্শের রাজনীতি কখনো করেন না, এবং আওয়ামী লীগ বা বিএনপি কেউ আদর্শের দল হিসাবে তাদেরকে সামনে রেখে এটি করেছেন, তারা কেউ করেন নাই। যেই তারা চেয়ার থেকে সরে যান তারা কিন্তু তাদের দলের লোক হয়ে পড়েন, একদম অ্যাবসলিউটলি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে পূর্ণাঙ্গ রূপে উনি পরিচালনা করতে এখনো পর্যন্ত পরিচালিত করতে পারেনি। সেটি আমার কাছে মনে হয় যে উনি এসে বিচার করার প্রয়োজন ছিল, এবং প্রশাসনে যারা দীর্ঘ একটা সময়ে এই ধরনের আওয়ামী লীগের অন্যায্যতা, আওয়ামী লীগের হচ্ছে যত ধরনের অপরাধকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ছিল, তাহলে সেটির ক্ষেত্রে অনেকটাই সহজ হতো পূর্ণাঙ্গ হচ্ছে আমাদের সংস্কার কার্যক্রমকে আপনার হচ্ছে সহজ করা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে উনি অনেকটাই মানে উনি যে আমার থিসিসটা একটু মনে রাখেন, আপনার যারা সমর্থক আছেন তারাও প্রচুর পরিমাণে যে হাসিনা তাদের লোক বসিয়ে গেছিল প্রশাসনে। আমি বলতেছি দায়িত্ব নিয়ে হাসিনার বসানো লোকগুলি প্রশাসনে এখন খুবই দুর্বল, কোনটা দেশ ছেড়ে পালাইছে, এবং যারা আছে তাদেরও কোনো রকম কোনো সাহস নাই। সুতরাং এই জুজুর ভয় আর দেখানো যাবে না, পাওয়াও যাবে না। আমি পরবর্তী প্রশ্নে আসি। নাই, একজনও নাই। আমি খোঁজ নিয়ে বলতেছি, জেনে বলতেছি, হাসিনার লোক একজনও নাই প্রশাসনে। এখনো আছে ভাই।
আচ্ছা মানে এখনো আছে। ঠিক আছে, আপনাদের এই থাকাটা সরকারের ব্যর্থতা অবশ্য। আমি একটা কথায় আসি যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ কিছুই এখনো হয়নি। আপনারা নিজেরাই যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন, সরকার তখন আপনাদের থামিয়ে দায়িত্বটি দেয়। সর্বশেষে আইন উপদেষ্টা বলেছিলেন যে 30 কর্মদিবসের মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত হবে। আপনারা কি জানেন যে এটা আসলে এখন কোন অবস্থায় আছে? আমাদের আজকে হচ্ছে 30 কর্মদিবসের শেষ দিন। আজকেই আমরা হচ্ছে 31শে ডিসেম্বর যখন করতে যাই, তখনও সরকার আমাদেরকে বলেছেন যে ঐকমত্যের ভিত্তিতে হবে, এবং পরবর্তীতে আমরা যখন আন্দোলন করি তখন আমাদেরকে বলা হয়েছে 30 কর্মদিবসের মধ্যে হবে। আজকে পর্যন্ত সেটি হয়নি, এবং এটি একটি মানে সরকার হচ্ছে এইভাবে কমিটমেন্ট ব্রেক করা, এটা সরকার তো একটা ইনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশন থেকে এই ধরনের আচরণ অপ্রত্যাশিত। এবং এটি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম সেটা হচ্ছে আমরা আজকেই আপনার মিটিং শেষে আমরা আলোচনা করে তারপরে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব। জনাব মোহাম্মদ মোস্তফা আমাদের একজন দর্শক, তিনি বলছেন যেটাকে হাসনাত আব্দুল্লাহ নাগরিক দায়িত্ব বলছেন, সেটাকে সাংবাদিক সাহেব আইন নিজের হাতে তুলে নিয়েছে বলছেন। আমি সাংবাদিককে বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ যা করেছে সত্যি কি সেটা আইন নিজের হাতে তুলে নেওয়া বলে? আমার মতে বলে। এখন আপনারা অনেকেই বলতেছেন বলে না, তাহলে আর কি আর করা যাবে? ফাইন, আমি পরবর্তী প্রসঙ্গে আসি। 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, আর অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে গ্রহণ করেছে। এটা আজকের ঘটনা। 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে। আপনি 8 আগস্টকে এই সরকারের নতুন বাংলাদেশ ঘোষণা হিসেবে মানতে নারাজ। 5 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস করার দাবি করেছেন আপনি ফেসবুকে। সাদিকুর রহমান খান সাহেবের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন, যেখানে 8 আগস্ট জুলাই বিপ্লবদের পরাজয় দিবস বলেছেন তিনি। এই সরকারের প্রতি আপনার এত হতাশা কেন, যদি একটু বলতেন, বা এই 3টা বিষয় নিয়ে একটু কথা বলতেন। কারণ দেখেন, এই সরকার হচ্ছে যে পরিমাণ মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছিল, এবং এই সরকারের কিছু স্পেসিফিক টাস্ক ছিল। এই সরকার মানে রেভলিউশনারি হওয়া উচিত ছিল, প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। সেই জায়গায় দেখলাম এই সরকারটা একটা ব্যুরোক্রেটিক ধাঁচের হয়েছে, এবং আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয়েছে প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে এই সরকার অনেক বেশি ভুল করেছে। এই সরকারের প্রথম এবং প্রধান প্রায়োরিটি হওয়া উচিত ছিল, যেমন কিছুদিন পরে অগাস্ট এসে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি দেখি আহতদের এখনো পর্যন্ত সুচিকিৎসা নিশ্চিত করা যায় নাই। স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন উপদেষ্টা উনি আসছেন প্রপারলি ডিসফাংশনাল, এখনো পর্যন্ত উনাকে সাপোর্ট দেওয়ার জন্য আবার একজন সাব অ্যাডভাইজার নিয়ে আসা হয়েছে, যেটা ছিল নিষ্প্রয়োজন। এখানে হচ্ছে আমরা ফিল করছি, আমি ব্যক্তিগতভাবে ফিল করছি, আমার দলীয় কোনো বক্তব্য না, আমি ব্যক্তিগতভাবে ফিল করছি যে যাদেরকে অ্যাডভাইজর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সবাইকে না, কিছু অ্যাডভাইজরকে সিলেক্ট করা ভুল হয়েছে, এবং এখনো পর্যন্ত তারা প্রপারলি ফাংশন করতে পারে নাই। কিছু অ্যাডভাইজর রয়েছে যাদেরকে যে বেতন দেওয়া হচ্ছে, ওনাদের আসলে কি কাজের জন্য বেতন দেওয়া হচ্ছে, কাজের ক্ষেত্রে কতটা উনি ইম্প্যাক্টফুল ভূমিকা রাখতে পারছে, সেটা এখনো পর্যন্ত হচ্ছে যথাযথভাবে অ্যাডভাইজারদের প্রসঙ্গে এই কথা বলছেন। জি বলেন। আমি এবং রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো, এগুলোর সংস্কার হওয়া প্রয়োজন ছিল। যে ইনস্টিটিউশনগুলো সংস্কার হইলে আর হাসনাত আব্দুল্লাহকে গিয়ে হচ্ছে রাস্তা থেকে হচ্ছে ওই আপনার পিচ উঠাইতে হইতো না। ওই ইনস্টিটিউশনগুলো সংস্কার হওয়া উচিত ছিল, পুলিশ সংস্কার হওয়া উচিত ছিল, আপনার হচ্ছে জুডিশিয়ারি সংস্কার হওয়া উচিত ছিল। হ্যাঁ, জুডিশিয়ারির অনেক কাজ আগাইছে, আমরা এটা আপনি আরো অনেক বেশি ভালো বলতে পারবেন টেকনিক্যাল জায়গা থেকে, জুডিশিয়ারি নিয়ে ইতিবাচক, কিন্তু অন্যান্য যে অর্গানস গুলো রয়েছে রাষ্ট্র কমপ্লিট ফেল করেছে। বিশেষ করে আমাদের ডিফেন্সিভ মেকানিজম, আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, এখনো পর্যন্ত কোনো সংস্কার হয় নাই, যেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী, আমাদের জন্য একটা আমাদের যে প্রত্যাশা ছিল, এই প্রত্যাশাটা আমরা সেখানে হতাশ হয়েছি। আপনি যদি দেখেন যে এই সরকার একটা সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের হচ্ছে একটা গ্রহণযোগ্য ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাওয়ার জন্য যে শর্তাবলী রয়েছে, সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে, আমরা একটা খুব অপ্রয়োজনীয় একটা আলাপের মধ্যে রয়েছি যে নির্বাচন আগানো পিছানো, নির্বাচন এটা খুবই নিষ্প্রয়োজন একটা আলাপ। বরং যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল, সেগুলো যদি পসিবল হয়, এগুলো যদি এই বছরের মধ্যে পসিবল হয়, মানে যত দ্রুত পসিবল এগুলো করা উচিত ছিল। কিন্তু সরকার সেইখানে একটা ল্যাথার্জিক একটা ভূমিকা পালন করছে, একটা ঐক্যমত কমিশন করেছে। এই ঐক্যমত কমিশনে সেখানে আলোচনা করা হয় যে পূর্বের ব্যবস্থা রাখবে কি রাখবে না, এটা করবে কি করবে না। মানে আমি যেটা একটা ধাঁধার মধ্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমাদের যে বিপুল প্রত্যাশা ছিল, অ্যাডভাইজরদের কাছ থেকে যে বিপুল প্রত্যাশা ছিল,
এই প্রত্যাশার জায়গা থেকে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা দৃশ্যমান একটা ব্যবধান রয়েছে, এটা কি সেটার কারণে হচ্ছে এটা কি হাসনাত আব্দুল্লাহর মত না এনসিপির মত মোটামুটি এটা কাছাকাছি অ্যাডভাইজারদের ফেলিওরের কথা আমি বললেন? এই যে আমি আমার এনসিপির আমি এনসিপির আমার পার্টি বক্তব্য দেই নাই, আমি আমার ব্যক্তিগত হচ্ছে আমার মতামত আমি জানিয়েছি। ওকে, ঠিক আছে। আমাদের একজন দর্শক, ইন্টারেস্টিং, আজকের এপিসোডটা পুরাই একটা ফেইল্ড প্রজেক্ট ছিল। থ্যাংক ইউ। আমি লাস্ট প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে আপনার পদ পদবি উল্লেখ করে জাতীয় মানে আপনি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর কথা বলা হয়েছে হচ্ছে এরকম, দুদক মহাপরিচালক, আপনি দুদক নিয়ে যে মন্তব্য করেছেন যে ঘুষ দাবি করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা 1 লাখ টাকা চা খেতে লাগে এই জাতীয়, সেটিকে যাচাই বাছাইহীন ও মানহানিকর। আবার পরে আমি আজকে আবার দেখলাম যে আরেকটা নিউজ আছে যে তিনি আসলে বোঝেন নাই, সেই জন্য বলেছেন। দুদক নিয়ে আপনার অবস্থানে কি কোনো পরিবর্তন আছে? কে বুঝেন নাই, মানে কে বুঝেন নাই বলেছে? সেটা বোধহয় দুদকের মহাপরিচালকই বোধহয় মন্তব্য করেছেন যে হাসনাত সামথিং ঠিক মতো বোঝেন নাই, সেই জন্য হয়তো এরকম মন্তব্য করেছেন, বা তার কাছে ঠিক খবরটা নাই, সেই জন্য সেই চা খাওয়ার দাবি বা 1 লাখ টাকা ঘুষের দাবি এইসব প্রসঙ্গে কথা বলেছেন। আমি তো সেটা ভিডিও রেফারেন্স শো দিয়েছি, সেটা তো হচ্ছে কি কথা হয়েছে না হয়েছে ওখানে, এবং এটা সিরিজ অফ ডিসকাশন ছিল। আচ্ছা, ডিসকাশন এবং হচ্ছে দুদকেই হচ্ছে গিয়ে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এবং দুদক থেকেই হচ্ছে বারবার এই কথাগুলো বলা হচ্ছিল।